ডেলিভারির পরে একটা মহিলাকে যে আমরা চেক আপ করবো, একটা পেশেন্টকে যে চেক আপ করবো, আমাদের খেয়াল রাখতে হবে যে কিছু জিনিস আমাদের দেখতে হবে। সেখানে মা এবং নবজাতক শিশু দুজনকেই খেয়াল রাখতে হবে। এটার জন্য আমরা যেটা করি, আমরা মায়ের যখন ডেলিভারি হয়, একটা পেশেন্ট যে নর্মাল ডেলিভারি হলে সাধারণত সে কিন্তু পরের দিন অথবা একদিন পরেই সে কিন্তু হসপিটাল লিভ করে, হসপিটাল থেকে চলে যায়। যখন যে হাসপাতাল থেকে চলে যায় তাকে আমাদের কিছু জিনিস বলে দিতে হবে। আর সে যদি কিছুদিন হাসপাতালে থাকে, মানে আমরা যদি কোনো পেশেন্টের সিজারিয়ান সেকশন করি, তাহলে কিন্তু সে ডেলিভারি সিজারিয়ান পরবর্তী 3 থেকে 4 দিন আমাদের কাছেই থাকতে পারে। সেখানেও কিছু জিনিস আছে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কী কী দিকে আমাদের খেয়াল রাখতে হবে? প্রথম মায়ের যে স্বাস্থ্য সেটা, দ্বিতীয় বাচ্চার স্বাস্থ্য সেটা, তৃতীয় মা যে ব্রেস্ট ফিডিং করাবেন এটা বলতে হবে, আর চতুর্থ তার কন্ট্রাসেপটিভ সম্বন্ধে আমাদের বলে দিতে হবে। তো মা যখন ডেলিভারি হয় তখন আমাদের খেয়াল রাখতে হয় মায়ের নিজের হাইজিন, নিজের শরীর সে দেখবে, পুষ্টিকর খাওয়া দাওয়া করবে, এবং সে যেটা করবে সেটা তাকে পর্যাপ্ত তাকে ঘুমাতে হবে। এবং এই ঘুমটা সাধারণত বাচ্চার সঙ্গেই তাকে করতে হয়। যদি বাচ্চার সঙ্গে সে না ঘুমায় বা বাচ্চার সঙ্গে না ওঠে, তাহলে কিন্তু তার সেরকম রেস্ট হবে না। তাছাড়া তাকে যেটা করতে হবে, মোটামুটি কিছু চলাফেরা তাকে করতে হবে এবং রেস্ট নিতে হবে, চলাফেরা করতে হবে, সুষম খাবার, নিউট্রিশিয়াস খাবার তাকে খেতে হবে, যাতে সে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারে। এবং সাধারণত মাকে আমরা অল্প কিছু ওষুধ দিয়ে থাকি। নর্মাল ডেলিভারির পরে হয়তো আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই বা অন্য কোনো ওষুধ, যেটা তার যে কোনো সমস্যার জন্য হয়তো একটা ওষুধ থাকতে পারে, একটা ব্যথার ওষুধ থাকতে পারে। তার যদি নর্মাল ডেলিভারি হয়, তার কিন্তু একটা সেলাইয়ের স্টিচ থাকে, আমরা তাকে ইপিসিওটমি বলি। সেই সেলাইয়ে কিন্তু তার পেইন থাকতে পারে, সেটার জন্য আমরা তাকে ব্যথার ওষুধ দেব। এবং সবসময় তাকে বলতে হবে সে যখন টয়লেটে যাবে সে কিন্তু হালকা গরম পানি, লবণ ইউজ করবে, আলাদা করে স্যাভলন, ডেটল এগুলো কিছুই ইউজ করবে না। এবং আমরা জানি যে ডেলিভারি পরে তার স্বাভাবিকভাবে তার একটা মাসিক চলবে, ব্লিডিং হবে। এই ব্লিডিংটা তার খেয়াল করতে হবে। যদি ব্লিডিংটা অনেক বেশি হয়, অতিরিক্ত হয়, চাকা চাকা যায়, তাহলে আমাদের জানাবে। যদি এটার সঙ্গে দেখা যায় স্রাব হচ্ছে বা দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে, তাহলে বুঝতে হবে তার ইনফেকশন হতে পারে, তাহলে আমাদেরকে জানাবে। বিভিন্ন ছোটোখাটো কারণে সে হয়তো আমাদেরকে জানাতে পারে, আর তা না হলে সে নিজের কেয়ার নেবে। আমি বলেছিলাম যে বাচ্চার কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। বাচ্চার কী খেয়াল রাখতে হবে? বাচ্চাকে নিয়মিত ব্রেস্ট ফিডিং মা যেন করান। 2 নম্বর, বাচ্চা কি কোনো সমস্যা আছে? বাচ্চাকে বেশি কান্না করে, বাচ্চাকে বেশি ঘুমায়, কোনোটাই ভালো না, খেয়াল রাখতে হবে। তাছাড়া বাচ্চার গায়ের রঙটা কেমন? বাচ্চার গায়ের রঙ একটু গোলাপি আছে, নাকি এটা একদম সাদা ফ্যাকাশে, নাকি এটা অনেক বেশি হলুদ, এটা খেয়াল রাখতে হবে। 3 কারণে হয়। যদি বাচ্চা খুবই ফ্যাকাশে হয়, একদম হাত পা নাড়ছে না, হাত পা একদম ছেড়ে বসে আছে, শুয়ে আছে, তাহলে বুঝতে হবে বাচ্চার কোনো সমস্যা আছে। অথবা দেখা গেলো বাচ্চা তো অতিরিক্ত হলুদ হয়ে যায়। আমরা জানি যে বাচ্চার যে জন্ডিস হয় সেটা কারণে হতে পারে। বাচ্চাদের যে জন্ডিস হয় এটা কিন্তু আসলে দুরকম। একটা ফিজিওলজিক্যাল, মানে স্বাভাবিক ডেলিভারি পরে একটুখানি জন্ডিস হতে পারে, এটার জন্য আলাদা কিছু লাগে না, জাস্ট বাচ্চাকে একটু রোদে নিয়ে কিছুক্ষণ রাখলেই হয়ে যায়। কিন্তু যদি বাচ্চা অনেক বেশি হলুদ হয়ে যায়, বিশেষ করে প্রথম দিন যদি বাচ্চা অনেক বেশি হলুদ হয়, সেটা একটা কোনো অসুখের কারণে হতে পারে, যেমন RH নেগেটিভের কারণে হতে পারে, বা অন্য কত বাচ্চাদের কিছু অসুখ আছে সেটার জন্য হতে পারে। তাহলে কিন্তু ইমিডিয়েটলি এটা দেখতে হবে। তাছাড়া বাচ্চা যেটা করতে হবে, বাচ্চা কিন্তু একদম প্রথম থেকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করি, এবং টিকা সেটা তাকে বাচ্চা ডাক্তারের কাছে যে অথবা এটা ভ্যাকসিনেশন সেন্টারে যে তাকে নিয়মিতভাবে টিকা দিতে হবে। এটা শুরু করা হবে BCG দিয়ে। আর অনেক রকম ওষুধ টিকা আছে যেগুলো মাসে মাসে দেওয়া হয়, কোনটা 6 মাসে দেওয়া হয়, কোনটা 3 মাসে দেওয়া হয়। প্রত্যেকটা একটা শিডিউল থাকে, সেই শিডিউল অনুযায়ী টিকা দিতে হবে। তবে আমি সব মাদেরকে সতর্ক করে দিব যে আপনারা যখন বাচ্চাদের টিকা দিতে চান, দেখবেন যে টিকাটা প্রিজার্ভ করা, মানে এটা কি ঠান্ডা ছিল নাকি এটা বাইরে রাখা ছিল। বাইরে রাখা থাকলে সেই টিকা কিন্তু দেওয়া যাবে না। আর সরকারি টিকাগুলো আসলে খুব ভালো। সরকারি যে আমাদের একটা সেন্টার আছে, আমাদের EPI বলে, ওখানে কিন্তু এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন নাম, এটা কিন্তু EPI ভবন মহাকালীতে আছে, ওখানেও কিন্তু টিকাগুলো দেওয়া হয়।
বা যে কোনো সরকারি মেডিকেল কলেজেও টিকাগুলো দেওয়া হয়। তাছাড়া অনেক ডাক্তারদের, অনেক বেবি ডক্টরদের, বাচ্চা ডাক্তারদের প্রাইভেট চেম্বারেও দেওয়া হয়। তাহলে এটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর কথা হলো যে বাচ্চা, যেটা বলছিলাম যে বাচ্চা খুব যদি জন্ডিস মনে হয়, সেটাও কিন্তু বাচ্চা ডাক্তার, অনেক রোগীরা আছে ডেলিভারি করে বাসায় চলে গেলো, 2 দিন পরে দেখা গেলো যে বাচ্চার অনেক জন্ডিস হয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে। বাবা মার বেশি যদি জন্ডিসে, বাচ্চা কিন্তু লেথার্জিক হয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, কান্না করবে না, খেতে চাবে না, এগুলো হলে কিন্তু অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে। একটা বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে, হাত পা ছুড়াছুড়ি করে, নর্মালভাবে কান্নাকাটি করে, তার মানে এটা স্বাভাবিক। কিন্তু কোনো বাচ্চা যদি একদম হাত পা ছেড়ে দেয়, সেটাও ভালো না। আবার সে যদি অনেক বেশি হলুদ হয়ে যায়, এটাও ভালো না। আবার সে যদি খুব জিটারি, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে, খাচ্ছে না, কিছু না, এইসব কারণে কিন্তু যে কোনো সময় বাচ্চা ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে। কারো যদি মেয়ে বাচ্চা থাকে, তাহলে কিন্তু অনেক সময় ছোট্ট করে ব্লিডিং আসতে পারে মেয়ে বাচ্চাদের। কারণ এই বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল, তার কিন্তু কিছু হরমোন ছিল, হরমোনের ইফেক্টের জন্য যে বডিতে ছিল যখন, সেটা ধরা পড়েনি। কিন্তু যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ডেলিভারি হয়েছে, তখন কিন্তু একটু মাসিক রাস্তা, বাচ্চার মাসিকের রাস্তা যদি মেয়ে বাচ্চা হয়ে থাকে, একটু ব্লিডিং হতে পারে। এটা ভয়ের কিছু নেই, এটা কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যাবে, 2-3 দিন লাগবে। কিন্তু অনেক বেশি যদি মনে হয় যাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তো এটা গেল বাচ্চার। আর বাচ্চার আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কি না। এটা চোখেই পড়বে। বাচ্চা যদি বড় কোনো জন্মগত ত্রুটি থাকে, বাচ্চা অনেক সময় পায়খানার রাস্তা বন্ধ থাকে, বাচ্চার অনেক সময় দেখা যায় হাত পায়ের সমস্যা, কোনো হাড্ডির সমস্যা, ফিঙ্গারে কোনো কিছু বাড়া থাকতে পারে। তো এই জিনিসগুলো যদি থাকে, সেগুলো তাহলে সঙ্গে সঙ্গে মাকে বলতে হবে যে আপনি বাচ্চাকে এখন বাচ্চা ডাক্তার দেখিয়ে যান, তারপরে আপনাকে আমরা ছুটি দেবো, যাতে তারপরে সে বাচ্চার সমস্যাগুলো দেখে। বাচ্চাদের অনেক কিছু হয়, যেমন ছোট বাচ্চাদের এই ঠোঁট কাটা থাকতে পারে, আবার জিহ্বা কাটা থাকতে পারে। ঠোঁট কাটা থাকলে তো চোখেই পড়ে, জিহ্বা কাটা কিন্তু, জিহ্বা মানে তালুটা কাটা, এটা কিন্তু সবসময় চোখে পড়ে না। এটা হচ্ছে ডাক্তারকে দেখালে বুঝতে পারবে। বাচ্চা কিন্তু সেটা হলে দুধ গিলতে পারে না। যদি এটা না দেখি আমরা, মা বাচ্চাকে নিয়ে চলে যায়, তাহলে দুধ খাওয়ার সময় যদি তালু কাটা থাকে, দুধটা কিন্তু শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। এটা হলো খুব ডেঞ্জারাস, এটা খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদের জন্ডিসের কথা তো বললামই, এগুলো বড় বড় অসুখ। 3 দিন 4 দিন পরে বাচ্চার নাভিতে, যেটা আম্বিলিকাস, সেটাতে কিন্তু একটু ইনফেকশন হতে পারে। এটা মাথায় রাখতে হবে, এটা খেয়াল করতে হবে। এবং নাভির ইনফেকশন যাতে না বাড়ে, এটার জন্য বাচ্চা ডাক্তাররাই ওষুধ দিয়ে দিবে, অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে। এরপরে আমি একটু বলতে চাই কন্ট্রাসেপশন সম্বন্ধে, মানে মা কি পদ্ধতি ব্যবহার করবে। এটা নির্ভর করে সে তার এটা কয় নম্বর বাচ্চা ছিল। যদি তার এটা প্রথম বাচ্চা হয়ে থাকে, তার বয়স যদি 20 বছর হয়, তাহলে অবশ্যই তাকে 5 বছর গ্যাপ দিতে হবে। যদি তার এটা 2টা বাচ্চা অলরেডি আছে, এটা 3 নম্বর বাচ্চা, তাহলে আর বাচ্চা না নেওয়ার চিন্তা ভাবনা করে তাকে একটা ব্যবস্থায় যেতে হবে। যদি দেখা যায় তার বয়স অনেক বেশি, কিন্তু বাচ্চা হওয়ার পরে যে কোনো কারণে হোক বাচ্চার কোনো সমস্যা হয়েছে বা কিছু, তাহলে তো আমরা অত লম্বা করে দিব না। তার মানে পদ্ধতিটা নির্ভর করবে ইন্ডিভিজুয়াল কেসে। যেটাই হোক না কেন, আমাদের কি কি পদ্ধতি অ্যাভেলেবেল আছে। ডেলিভারির পরে যে পদ্ধতিগুলো অ্যাভেলেবেল থাকে, প্রথম কথা, মুখের ওষুধ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কম্বাইন্ড ট্যাবলেট যেটা হয়, সেটার মধ্যে ইস্ট্রোজেন থাকে আর প্রোজেস্টেরন থাকে। ইস্ট্রোজেন যেটা থাকে, সেটা কিন্তু আসলে মায়ের ব্রেস্ট মিল্ককে হ্যাম্পার করতে পারে, ব্রেস্ট মিল্কের কোয়ালিটি নষ্ট করে দিতে পারে। এর জন্য আমরা ইস্ট্রোজেনটা কিন্তু আমরা নাও দিতে পারি মাকে। তাহলে আমরা কি দিতে পারি? তাহলে আমরা একটা মুখের ট্যাবলেটই আছে শুধু প্রোজেস্টেরন, যেটা ইস্ট্রোজেন, নর্মাল পিলের মধ্যে 2টা জিনিস থাকে, ইস্ট্রোজেন থাকে, প্রোজেস্টেরন, 2টো হরমোন থাকে। তো প্রোজেস্টেরন বলে যে হরমোনটা, সেটা ট্যাবলেট পাওয়া যায়, সেটা আমরা দিতে পারি। প্রথম 6 সপ্তাহ তো সে স্বামীর সাথে থাকবে না। তো প্রথম 6 সপ্তাহ পরে যখন তার কি পদ্ধতি লাগবে, এটা তাকে আমরা বলে দেবো যে আপনি প্রথম 6 সপ্তাহ পরে আপনি শুধু যেটা প্রোজেস্টেরন ট্যাবলেট, সেটা তাকে আমরা লিখে দিতে পারি। এছাড়া কিছু লং অ্যাক্টিং, মানে দীর্ঘমেয়াদী ওষুধ আছে। সেটা কেমন? একটা হচ্ছে যে ইঞ্জেকশন দিতে পারে হাতে, সেই ইঞ্জেকশনটা 3 মাস পর পর দিবে, এবং সেই ইঞ্জেকশনটা ওই হাতের নিচে রয়ে যায়, ওষুধটা আস্তে আস্তে করে সার্কুলেশনে যায় এবং বডিতে ইফেক্ট করে। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে যে এই ইঞ্জেকশন, আরেকটা ইঞ্জেকশন রড আছে, ছোট ছোট এরকম রডের মতো থাকে, 2টা রড অথবা একটা রড, সেটা হাতের মধ্যে এই জায়গায় আমরা দিয়ে দিই। হাতের মধ্যে দিয়ে দিলে সেটা থেকেও এরকম হরমোন রিলিজ হয়। কারো 2 বছর, কারো 3 বছরের জন্য
এই হরমোনটা, এই রডটা কাজ করে, তারপরে আমরা রডটা আবার বের করে দিতে পারি। আর 3 নম্বর দীর্ঘমেয়াদী হচ্ছে তাকে একটা কপারটি বলে একটা জিনিস আছে, সেটা আমরা ইউটারাসের মধ্যে দিয়ে দিতে পারি, সেটাও কিন্তু 10 বছরের জন্য। তার মানে কারো যদি 35 বছরে আমরা একটা কপারটি দিই, সে কিন্তু 45 বছর পর্যন্ত তার এই থাকবে। তাহলে কপারটি দিয়ে দেওয়া যায়। সেই কপারটিটা আবার সত্যি কথা কি অনেক সময় সিজারিয়ান সেকশন, কারো সিজারিয়ান সেকশন হলে সে সময়ও দিয়ে দিতে পারি, অথবা কারো নর্মাল ডেলিভারির সময়ও দেওয়া যায়। তার মানে সেটা আমার আগের থেকে তার সাথে যদি প্ল্যানিং থাকে তাহলে এটা সম্ভব। তা না হলে ছুটির সময় যদি আমরা বলি তাহলে এই পদ্ধতিটা আমাকে পরে দিয়ে দিতে হবে। আর সবশেষে আমি একটু বলতে চাচ্ছি ব্রেস্ট ফিডিং সম্বন্ধে। মা যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন এটা ওনাকে বুঝিয়ে দিতে হবে। একটা কথা ক্লিয়ারলি বলতে হবে মাকে, তার বাচ্চার বাবা মানে স্বামীকে, শাশুড়িকে, সবাইকে বলে দিতে হবে যে ব্রেস্ট ফিডিং ছাড়া কোনো বিকল্প নেই, তাকে মায়ের দুধ খাওয়াতেই হবে। কীভাবে মায়ের দুধ খাওয়াবে? সে যখনই বাচ্চা কান্না করবে 1.5 থেকে 2 ঘন্টা পর পর বাচ্চাকে মায়ের দুধ দেবে, এবং কি করবে, তার হাত পা নেড়ে টেনে তাকে জাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে মিল্কটা দিতে হবে। আর কি করবে, আর হচ্ছে সে বাচ্চাকে বুকে দুধ খাওয়াবে, এবং সে 2 ঘন্টা পর পর খাওয়াবে বা 1.5 ঘন্টা পর পর খাওয়াবে। যখন বাচ্চা চাবে তখন কান্না করবে তখন খাওয়াবে। এবং বাচ্চাকে কিন্তু শুধু নিপলটা দিলে বাচ্চা কোনো মিল্ক, দেখা যায় যে মারা বলে বাচ্চা দুধ পাচ্ছে না, কেন পায় না, শুধু নিপলের মুখে দেয়, নিপলের মধ্যে কোনো মিল্ক থাকে না। বাচ্চার নিপলের মায়ের ব্রেস্টের চারদিকে, নিপলের চারদিকে একটা কালো মতো অংশ থাকে, ওটার মধ্যে মিল্ক থাকে, তাহলে পুরাটা বাচ্চার মুখে দিতে হবে। তাহলে এটা দিলে দেখা যাবে যে সে নিয়মিতভাবে মিল্ক পাচ্ছে এবং সে কোনো কান্না করবে না। অনেক মারা বলে যে বাচ্চা দুধ পায় না, আসলে তার যে ব্রেস্ট মিল্কের রিকোয়ারমেন্ট, তার যে প্রয়োজন মাত্র 1 ঘন্টা পরে 4 চামচের 1 চামচ, তার মানে অনেক কম। এটা যদি আমরা খেয়াল না করি, আমরা মনে করি কেন বাচ্চা খাচ্ছে না, কেন বাচ্চা খাচ্ছে না, একটু হলে বাচ্চাদের কিন্তু ঘুম এসে যায়, ওরা কিন্তু একটু খেয়ে ঘুমিয়ে পড়ে, কারণ তার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, তার তো আর খিদা নেই। 1 চামচ 1 ঘন্টা পরে, আবার 1 চামচ 1 ঘন্টা পরে, তো এর চেয়ে বেশি সে কী খাবে? তার তো রিকোয়ারমেন্টই নেই এটা। তারপরে দ্বিতীয় দিনে হয় 2 চামচ, তার মানে আস্তে আস্তে করে তারও রিকোয়ারমেন্ট বাড়তে থাকে, মাও তখন। আর সত্যি কথা কি, মায়ের ব্রেস্টের যে মিল্কটা সেটা প্রথম দিন আসে না, সেটা আসে 3rd ডেতে। তো প্রথম 1 দিন 2 দিন শাল দুধ থাকে, পাতলা পাতলা মিল্কটাই একটা হালকা রঙের থাকে, এটা কিন্তু দিতে হয়। এটা কেন দিতে হয়? এটা বাচ্চার জন্য খুবই ভালো। এটার মধ্যে যত রকম ইনফেকশন প্রতিরোধের যে জিনিসটা আছে সেটা দিয়ে থাকে, ইমিউনোগ্লোবুলিন বলে, এটার মধ্যে ফ্যাট আছে আর অনেক কিছু আছে, এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। তাহলে খেয়াল রাখতে হবে যে ব্রেস্ট মিল্কটা জানি অবশ্যই সে ডে 1 থেকে দেয়, কোনোবারই যেন সে বাচ্চাকে না বাদ দেয়। এবং প্রয়োজনে যদি সে বাইরে যায়, সেটা তো এখন না, পরে যদি কোনো সব বাইরে যায় তখন সে হচ্ছে মিল্কটাকে এক্সপ্রেস করে রেখে যেতে পারে যদি বাসায় কেউ বাচ্চা খায়। এটা আমাদের এখন দরকার নেই। যখন আমরা তাকে ছুটির পরে বলবো, তাহলে একটা কথাই বলবো যে সে নিয়মিত বাচ্চাকে ব্রেস্ট ফিডিং খাওয়াবে। যদি আমরা বুঝতে চাই যে আসলে কি বাচ্চা পাচ্ছে, দেখতে হবে বাচ্চা নিয়মিত ইউরিন পাস করে কিনা, বাচ্চা নিয়মিত স্টুল পাস করে কিনা। সে যদি নিয়মিত ইউরিন পাস করে, পেশাব করে, কোনো সমস্যা না হয়, তাহলে বুঝতে হবে যে মায়ের কোনো সমস্যা, বাচ্চার কোনো সমস্যা নেই, বাচ্চা ইনাফ ব্রেস্ট মিল্ক পাচ্ছে। এটুকু বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।